আসসালামু আলাইকুম। আজকে আমরা এফসিপিএস পার্ট 1 এক্সামের প্রস্তুতির অংশ হিসাবে বেলি ল্যাব থেকে চ্যাপ্টার 2 আলোচনা করব। তো এখান থেকে আমরা প্রথমে যে জিনিসটা শিখব সেটা হচ্ছে শক এর ডেফিনিশন আর এটার ক্লাসিফিকেশন, এবং এখান থেকে যেটা মূলত আসবে সেটা হচ্ছে যে আপনার এটার এক্সাম্পলগুলো আসবে। তো প্রথমে আমরা এখানে শকের ডেফিনেশনটা দেখি। তো ডেফিনেশনটা আপনার মুখস্থ করতে হবে এই কারণে যে আপনি যদি এফসিপিএস পার্ট 1 এফসিপিএস এর মিড টার্ম পরীক্ষা দেন, কিংবা হচ্ছে যে আপনি এমবিবিএস ফাইনাল পরীক্ষা, কিংবা আপনি যদি ফেজে ফাইনাল পরীক্ষা দেন, আপনার এই শক এটা ক্লাসিফিকেশন, এটার এক্সাম্পল এটা আসবেই। সার্জারি ফ্যাকাল্টির যে কোনো পরীক্ষায় এই শকটা খুবই গুরুত্বপূর্ণ রিটেনের অংশ হিসেবে। আচ্ছা, এরপর হচ্ছে যে আমরা এখান থেকে শকটা শিখব। আর হচ্ছে যে এটা কিন্তু আপনার এমবিবিএস ফিফথ ইয়ারে আপনার রিটেন কোশ্চেন আর কি। ফাইনাল ইয়ারে এই ক্লাসিফিকেশনটা এক্সাম্পলটা আর কি রিটেন লিখতে হয়। আচ্ছা, এরপর হচ্ছে যে এখানে 5টা ক্লাসিফিকেশন আছে। সেটা হচ্ছে আপনার হেমোরেজিক কিংবা হাইপোভলিমিক শক, কার্ডিওজেনিক শক, অবস্ট্রাকটিভ শক, ডিস্ট্রিবিউটিভ শক আর এন্ডোক্রাইন শক। তো এখান থেকে আমরা কি পড়বো, আমি শুধু আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আপনারা কি কি পড়বেন। পড়াশোনাটা কিন্তু টোটালি নিজের উপরে, যেটা আমি বারবার বলি। আচ্ছা, এরপর আপনি এখান থেকে এগুলোর এক্সাম্পলগুলো পড়বেন। এখান থেকে আপনি এক্সাম্পলগুলো বের করে একটু নোট করে পড়বেন, ঠিক আছে? আচ্ছা, সবগুলোর কি 2টা 3টা করে এক্সাম্পল এখানে দেওয়া আছে। বাট আপনারা এটা যদি দেখেন, আপনার এটা হচ্ছে প্যাথোলজিতে যখন আর কি প্যাথোলজিতেও শকটা আলোচনা করা আছে, ওইখানে আর কি বক্স আকারে এক্সাম্পলগুলি দেওয়া আছে। যদি ওখান থেকে পড়তে চান ওখান থেকেও পড়তে পারেন। আচ্ছা, এরপর হচ্ছে যে আপনার এটার একটা দেখেন পার্থক্য, বিভিন্ন যে আপনার শক আছে এটার যে পার্থক্য এখানে এটা দেওয়া আছে। তো এখান থেকে একটু বলে দেই। দেখেন যে আপনার কি হচ্ছে এখানে, যে কারেক্ট আউটপুট। তো আপনার হাইপোভলিমিক বলেন, কার্ডিওজেনিক বলেন, কিন্তু অবস্ট্রাকটিভ সব ক্ষেত্রেই আপনার কি হয়, আমাদের একটা ধারণা থাকে যে হচ্ছে যে আপনার এই ক্ষেত্রে আপনার কারেক্ট আউটপুটটা কম হবে। বাট একটা একটু এক্সেপশন আছে, সেটা হচ্ছে আপনার ডিস্ট্রিবিউটিভ শকে আপনার হচ্ছে যে আপনার কার্ডিয়াক আউটপুটটা বেশি থাকে, ঠিক আছে? এটা কেন থাকে, এটা হচ্ছে আপনার মেকানিজম, আমরা যখন শকের মেকানিজমটা পড়বো, ঠিক আছে, প্যাথোলজিতে, তখন আপনাদেরকে আমি বলে দিব না, ঠিক আছে? এবার হচ্ছে যে দেখেন এখানে আমি লাল কালি দিয়ে করে দিছি, মার্কিং করে দিছি কোথায় কোথায় পার্থক্যটা আছে, দেখেন। এবার হচ্ছে যে আপনার সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্স বাড়লে কি হবে, আপনার রেজিস্ট্যান্স বাড়লে আমরা যদি হিসাব করি যে কার্ডিয়াক আউটপুট, ঠিক আছে, আপনার কার্ডিয়াক আউটপুট না, এটা হচ্ছে যে আপনার টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। আপনার কার্ডিয়াক আউটপুটটা হচ্ছে টোটাল আপনার রেজিস্ট্যান্সের বিপরীত, ঠিক আছে? দেখেন যদি আপনি এখানে খেয়াল করেন, সেটা হচ্ছে যে আপনার কার্ডিয়াক আউটপুট যখন আপনার লো থাকবে, তখন কি হবে, আপনার এই রেজিস্ট্যান্সটা হাই থাকবে। আপনার দেখেন কার্ডিওজেনিকও এখানে লো আছে, তাই এখানে আপনার রেজিস্ট্যান্সটা হাই আছে। অবস্ট্রাকটিভেও আপনার হচ্ছে লো, হাই, কিন্তু যেহেতু আপনার ওই ডিস্ট্রিবিউটিভ শকে আপনার হয়, আপনার আউটপুটটা আপনার বেশি, এজন্য এখানে আবার রেজিস্ট্যান্সটা আপনার কি কম, ঠিক আছে? একটার বিপরীত। আর হচ্ছে এটা মেকানিজমটা আর কি উপরের, যদি আপনারা নিজেরা এখানে পড়েন, সেক্ষেত্রে আর কি এটা বলা আছে যে কেন হচ্ছে যে আপনার এখানে রেজিস্ট্যান্সটা কম থাকে। আচ্ছা, এবার হচ্ছে ভেনাস প্রেশারটা যদি দেখি, ভেনাস প্রেশার দেখেন এখানে যে কার্ডিওজেনিক শকে কি হচ্ছে, আপনার হার্ট নিজে পাম্প করতে পারতেছে না। হার্ট যেহেতু আপনার নিজে পাম্প করতে পারতেছে না, এর জন্য আপনার রাইট অ্যাট্রিয়ামে আপনার ব্লাডটা বেশি, ভেনাস ব্লাডটা বেশি এসে জমা থাকতেছে। এর জন্য এই ক্ষেত্রে আপনার ইয়েটা বাড়তেছে, ভেনাস প্রেশারটা বাড়তেছে। আবার অবস্ট্রাকটিভ শকে আপনার সেক্ষেত্রেও কিন্তু আপনার ব্লাড ব্লাড আপনার হার্ট
আপনার ব্লাডটা পাম্প করতে পারতেছে না, ঠিক আছে? এর জন্য এটা আপনার বেশি থাকতেছে ভেনাস প্রেশারটা, রাইট অ্যাট্রিয়ামে সেন্ট্রাল ভেনাস প্রেশারটা আপনার বেশি থাকতেছে। কারণটা কি? কারণটা হচ্ছে যে আপনার হার্ট ব্লাডটা পাম্প করতে পারতেছে না, জাস্ট এই একটা কারণেই কিন্তু আপনার এইখানে ভেনাস প্রেশারটা বেশি থাকতেছে। এবার হচ্ছে মিক্সড ভেনাস স্যাচুরেশন। স্যাচুরেশনটা আপনার হচ্ছে যে আপনার ডিস্ট্রিবিউটিভ শকে আপনার কম থাকে, হাই থাকে, সরি। কেন? এখানে আপনার সব কিছু ঠিক থাকে আর কি, কিন্তু আপনার সেপসিসের কারণে আপনার আপনার যে সেলটা, ঠিক আছে, আপনার অক্সিজেনটা ঠিকই আপনার যাচ্ছে আর কি, আপনার আর্টারির মাধ্যমে আপনার এই আরবিসিটা কিন্তু ঠিকই অক্সিজেন আপনার ক্যারি করে নিয়ে যাচ্ছে সেলে, কিন্তু সেল সেটা আপনার টক্সিক এনভায়রনমেন্টের কারণে এই আপনার সেলের মধ্যে আপনার অক্সিজেনটা যাচ্ছে না, যেই জন্য আপনার স্যাচুরেশনটা এখানে হাই আছে, ঠিক আছে? আর প্রত্যেকটাই আপনার কি থাকবে? বেস ডেফিসিট হাই থাকবে। ওকে, আচ্ছা। এরপর হচ্ছে আসলে কি বেলি ল্যাব থেকে পড়াশোনাটা খুবই কম। আচ্ছা, আমরা একটা শকের পেশেন্টের কি কি মনিটর করি কিংবা করব, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা মিনিমাম অবশ্যই ইসিজি মনিটর করব, পালস অক্সিমিটারের স্যাচুরেশনটা দেখব, ব্লাড প্রেশার ঠিক আছে না, ইউরিন আউটপুট, এটা হচ্ছে আপনার মিনিমাম। আর এডিশনালি যদি আমরা পারি সেন্ট্রাল ভেনাস প্রেশার, ঠিক আছে, সেটা আমরা দেখব, ইনভেসিভ ব্লাড প্রেশারটা দেখব, কার্ডিয়াক আউটপুটটা দেখব, বেস ডেফিসিট অ্যান্ড সিরাম ল্যাকটেট, ঠিক আছে? এখন এখান থেকে কোশ্চেনটা আসবে কি যে মিনিমাম মিনিমাম আপনি কি কি দেখবেন? সেক্ষেত্রে আপনার এখানের এই চারটা দিবে আর এখান থেকে একটা যে কোনো একটা অপশন দিবে, এভাবে আপনার এমসিকিউটা সেট করবে। আচ্ছা, এরপর হচ্ছে এরপর শেষের অংশ প্রায় চলে আসছি আমরা চ্যাপ্টার 2 এর, সেটা হচ্ছে আপনার এই যে ট্রান্সফিউশন, ঠিক আছে? ব্লাড অ্যান্ড ব্লাড প্রোডাক্টস থেকে আমাদের এই যে হোল ব্লাডটা আমরা কোথায় ইউজ করি? এবার প্যাকটেরিয়ার সেলস, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, কাইটোপ্রিসিপিটেট, এগুলো আপনার এখানে কোনো লাইন আপনি আহ, বাদ দিবেন না, ঠিক আছে? এখানে প্রত্যেকটা লাইন খুবই ইম্পর্টেন্ট, এই সবটা খুব সুন্দর করে পড়বেন। এগুলো আবার হেমাটোলজিতে আলোচনা করা আছে, এখানে প্রত্যেকটা লাইন আপনি খুব ভালোভাবে পড়বেন, কোথায় কোনটা আমরা ইউজ করি, কোন আহ, আপনার কোনটায় কোন ফ্যাক্টরটা বেশি আছে, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে যে কখন আমাদের ব্লাড দেওয়া লাগবে, আপনার অ্যাকর্ডিং টু হিমোগ্লোবিন লেভেল, সেটা সম্পর্কে আর কি বলা আছে, এইটা আপনারা পড়বেন। 6 থাকলে অবশ্যই দিতে হবে আর কি, ঠিক আছে? এরপর হচ্ছে যে আপনার ব্লাড কমপ্লিকেশন অফ ব্লাড ট্রান্সফিউশন, এখান থেকে একটা কোশ্চেন আসেই মোটামুটি, শেষের এই অংশ থেকে একটা কোশ্চেন আসে, তো এখান থেকে আপনার কমপ্লিকেশন ফরম মেসিভ ব্লাড ট্রান্সফিউশন, তো এইখানে খুব শর্ট করে দেওয়া আছে, এটা আপনার হেমাটোলজি, আমরা যখন হেমাটোলজি পড়বো ফিজিওলজির অংশ হিসেবে, ব্লাড ব্লাড ফিজিওলজি যখন পড়বো আর কি, আর হেমাটোলজি পড়বো, তখন আর কি এখানে আরো বিস্তারিত দেওয়া আছে, তখন আমরা ওইখান থেকে আরো বিস্তারিতভাবে শিখবো। কোয়াগুলোপ্যাথি হইতে পারে হাইপোক্যালসিমিয়া, হাইপারক্যালেমিয়া এখানে দুইটাই হয়, ঠিক আছে? আর হচ্ছে আপনার হাইপোথার্মিয়া। আচ্ছা, তো হচ্ছে চ্যাপ্টার 2 থেকে একটা কোশ্চেন সাধারণত এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় আসে, এবং সেক্ষেত্রে আপনার এগুলোর মধ্যে থেকেই আসবে, ঠিক আছে? বিশেষ করে ব্লাড প্রোডাক্টস এর প্রোডাক্ট আমরা কোথায় কোনটা ইউজ করি, এবং আর হচ্ছে যে আপনার কমপ্লিকেশন